সবার আশা করি সবাই ভালো আছি। যারা 26 ব্যাচের স্টুডেন্টরা আছো, আজকে আমরা ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার 1 এবং 2 দুইটা চ্যাপ্টার দেখব। তো সরাসরি চলো ক্লাসে চলে যাই। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে সবার প্রথমে তুমি সবগুলো সূত্র একত্র করে লিখবা, লিখে লিখে প্র্যাকটিস করলে তাহলে ম্যাথগুলো তুমি ধরতে পারবা। ঠিক আছে, চলো সরাসরি আমরা কিছু সূত্রাবলী দেখি। সবার প্রথমে তাপগতিবিদ্যার প্রথম সূত্র ডি কিউ ইজ ইকুয়াল টু ডিও প্লাস ডি ডাব্লিউ। এটা মনে আছে হয়তো বা সবার, যে পরিমাণ আমি তাপ দিব সেই পরিমাণ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে, সে পরিমাণ কাজ হবে। এই দুটো সম্মিলিত ফলাফল হচ্ছে ডিকিউ এর সমান। তাই কাজের পরিমাণ আমি বের করে যদি এই দুইটা যোগফলের সমান পাই তাহলে এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে ফলো করে, এরকম। পরবর্তীতে আরও কিছু সূত্রাবলী আছে, যেমন সমষ্ণ প্রক্রিয়ায় কি পরিমাণ কাজ হয়েছে এটা বের করার একটা সূত্র আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআর টি লন ভি2 বাই ভি1। এটা তার পরবর্তীতে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআর বাই গামা মাইনাস ওয়ান টি2 মাইনাস টি1। এটা হচ্ছে রুদ্ধতাপী প্রক্রিয়ায় কি পরিমাণে কাজ হয়েছে। এখন ভাই এগুলো মানে কি? এন হচ্ছে যে পরিমাণ মোল দেওয়া, মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার কেলভিনে, তারপরে ভি কি, এখানে ভি2 হচ্ছে মানে পরিবর্তিত হচ্ছে আয়তন, আর ভি1 হচ্ছে আগের আয়তন। ওকে, ডাব্লিউ তো কাজ বললাম। আর এখানেও এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে সূত্র হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এনআর বাই গামা মাইনাস ওয়ান। এন যে পরিমাণ মোল সংখ্যা, আর তো মোলার গ্যাস কনস্ট্যান্ট, গামা হচ্ছে সিপি আর সিভির অনুপাত, আর এখানে তোমার টি1 মাইনাস টি2। টি1 হচ্ছে আগের টেম্পারেচার, টি2 হচ্ছে পরের টেম্পারেচার। এতটুকু আশা করি পারা যাবে। তারপর তাহলে এই সূত্রগুলো একটু দেখো, তুমি 1 মিনিট একটু দেখো, আমরা পরের টপিকে যাই। গামার মানগুলো এক পারমাণবিক গ্যাসের জন্য কত, দ্বিপারমাণবিক গ্যাসের জন্য কত, ত্রিপারমাণবিক গ্যাসের জন্য কত। কিভাবে মনে রাখবো? ত্রিপারমাণবিক গ্যাস 1.33, এক পারমাণবিক 1.67, ত্রিপারমাণবিক 1.4। এটা দেখো অনেকের মনে থাকে যে দ্বিপারমাণবিক যেটা 3 পারমাণবিক আর এক পারমাণবিক যদি ভুলে যাও, এভাবে মনে রাখবা 3 আছে দেখে 1.33 এভাবে। পরবর্তীতে পিভি টু দি পাওয়ার গামা হচ্ছে কনস্ট্যান্ট, এটা একটি ইম্পর্টেন্ট। এগুলা এই তিনটা সূত্র খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পি ভি আর টি এর মধ্যে সম্পর্ক। তো কিভাবে মনে রাখবো? প্রথমে পিভি লিখবা, এটা তো পারোই, পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এটা কনস্ট্যান্ট, এটাও পারো আশা করি। তো কিভাবে মনে রাখবো? প্রথমে দেখো টিটা বাইরে রাখবো, এই যে দুইটা সূত্রের মধ্যে টি বাইরে, পিটা হচ্ছে ভিতরে, ভিটা হচ্ছে ভিতরে। তারপরে ভি এর উপরে দেখো ভি দেখতে গামার মতো, তার জন্য ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। আর এটা তো গামার মতো দেখতে না, যার কারণে একটু উল্টাপাল্টা হবে। এই তো এটাই। তো যেভাবে পারো না কেন ভাই, তুমি যেমনে পারো তোমার মনে রাখতে হবে। কথা শেষ এখানেই। যেমনে পারো মনে রাখতে হবে, বুঝা শোনা বাদ। বুঝার টাইম নেই আমার পরীক্ষার আগে। সামনে মেডিকেল অ্যাডমিশন টেস্ট আসতেছে। মেডিকেল অ্যাডমিশনে আমরা অনেক কথা বলি যে তোমার 2-2.5 মাস টাইম। 2-2.5 মাসের টাইমের মধ্যে তোমার ভাই বুঝার টাইম শেষ। তাহলে তোমার কি করতে হবে? পরীক্ষায় পারতে হবে এমসিকিউ। এমসিকিউ পারার জন্য তোমার যেটা মন চায় ওটা করতে হবে। আমি তোমাকে যেটা আজগুবি কোনো কিছু একটা দিয়ে বুঝাইতেছি, কোনো সমস্যা নেই। কেন বুঝাচ্ছি? যেন তুমি পরীক্ষার হলেও অ্যান্সার করতে পারো। তুমি জ্ঞান অর্জন তো তুমি লাস্ট 2 বছর করছোই, আর আমি জ্ঞান অর্জনের জন্য তো পড়াচ্ছি না, আমি পড়াচ্ছি পরীক্ষায় পারার জন্য। এটা আশা করি তো তুমি ম্যাচের না বুঝা। যাই হোক, তো পরের কথায় আসি। এখন টিভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এগুলো তুমি সবকিছু লেখলা, খাতা রাখো, তুমি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। তারপরে সিপি বাই সিভির এটার যে অনুপাত, এটা হচ্ছে গামা, যেটা বলতেছিলাম। এটাতে কিন্তু ম্যাথ আসে এবং এমসিকিউ আসে, এবং সিপি মাইনাস সিভি ইজ ইকুয়াল টু আর। তো এই সিপি হচ্ছে সির চাপে আর সিভি হচ্ছে সির আয়তনে। আচ্ছা, তারপরে সিভি ইজ ইকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান। এই সূত্রটা মনে রাখবে, এটা দিয়েও কাজে লাগে। তোমাকে বলবে যে দ্বিপারমাণবিক গ্যাসের জন্য সিভির মান কত। তারপরে সেই এন্ট্রপির পরিবর্তন কিউ বাই টি। তো আমরা অনেক সময় কিউ এর বদলে এম এস ডেল থিটা লিখি, বাট এটা এইখানে কাজে লাগবে না। এই সূত্রটা তুমি যেন এখানে না বসো, এম এস ডেল থিটা বাই টি। অনেক স্টুডেন্ট দেখি যে এই সূত্র দিয়ে ম্যাথ করে। তো কিউ এর বদলে আমরা মানে ডেল এস ইজ ইকুয়াল টু লিখবো এম এস লন টি2 বাই টি1, যদি দুইটা টেম্পারেচারের ডিফারেন্স থাকে। তো এটার হিসাবটা কেমন আমি মনে করে দিই তোমাকে। হিসাবটা ছিল এমন যে আমরা যদি -5°C বরফ থেকে 0°C বরফে পরিণত করি, আবার 0°C ওয়াটারে পরিণত করি, কারণ এই যে এখানে একটা ট্রানজিশন হয়, তারপরে 0 থেকে 30°C যখন আমরা আবার পানিতে পরিণত করি, এখানে টোটাল এন্ট্রপির পরিবর্তন কেমন হবে, এই টাইপের ম্যাথ দিবে। তো সেটার জন্য আমরা মনে রাখবো যে যখন টেম্পারেচারে চেঞ্জ হবে ওইখানে তুমি এই সূত্র বসাবা, ডেল এস ইজ ইকুয়াল টু এম এস লন টি2 বাই টি1। এই যে যেখানে টেম্পারেচারে চেঞ্জ আছে, আর যেখানে টেম্পারেচারে চেঞ্জ নেই, শুধুমাত্র দশার চেঞ্জ, যেমন বরফ থেকে পানি, তখন ভাইয়া তুমি এখানে শুধুমাত্র MLF অথবা MLV ডিভাইডেড বাই টি ধরবা। এলএফ এলভি তোমার উদ্দীপকে দেওয়া থাকবে যে
বাষ্পীভবনের জন্য আপেক্ষিক সুপ্ততাপ কত, মানে সুপ্ততাপ কত, সুপ্ততাপের ভ্যালুগুলো দেওয়া থাকবে। এই তো পরের কথায় আসছে তাহলে এখান থেকে এটা হচ্ছে কর্মদক্ষতা, কর্মদক্ষতার একটা ম্যাথ আসে, কর্মদক্ষতার সূত্র এটা ইজ ইকুয়াল টু 1 - T2/T1। এখানে T2 কি বোঝায়, তাপ গ্রাহক এখানে, আর T1 হচ্ছে তাপ উৎস। আচ্ছা, যদি তোমার T2 T1 দেওয়া না থাকে, Q2 Q1 দেওয়া থাকবে। তো অ্যাকচুয়ালি সিম্পল জিনিস এটা মনে রাখবো যে T2/T1 যেটা, এটার অনুপাত Q2/Q1 এর অনুপাত এটাতে আমাদের অনেক ম্যাথ করতে হয়, প্র্যাকটিস করতে হয়। তো আমরা একটু সামনে দেখি, একটা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। তো প্রথমে এটা যে এখানে তোমার বলে দিচ্ছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.05 কেজি একটা পানি স্বাভাবিক চাপে এত আয়তনে বাষ্পে পরিণত করা হলো। অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত দেওয়া আছে, সুপ্ত তাপও দেওয়া আছে, বলছিলাম যে সুপ্ত তাপ দেওয়া থাকবে, আর পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে। আর এখানে পানির আপেক্ষিক তাপ আর বরফের আপেক্ষিক তাপ একটু মাথায় রেখো, বরফেরটা হচ্ছে 2100 আর পানিটা হচ্ছে 4200। কোন সাইডে বেশি আলো পড়ে? এই সাইডে বেশি আলো পড়ে না? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখা যাচ্ছে আশা করি। উদ্দীপকের প্রক্রিয়ায় তাপগতিবিদ্যার প্রথম সূত্র মানে ফলো করবে কিনা এটা দেখাইতে বলছে। তো এই টাইপের ম্যাথগুলো দেখে না ভয় পাওয়ার কিছু নেই। প্রথম সূত্রটা কোনটা মাথায় ওইটা ক্যালকুলেট করবা, DQ = DU + DW। তারপরে তুমি চেষ্টা করবা যে উদ্দীপকে যা যা দেওয়া আছে ওইটার সম্মিলিত ফলাফলের সাথে ওই সূত্রের মধ্যে মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে কিনা। দ্যাটস মিন এই যে বুঝাতে চাচ্ছি যে DQ এর যে মানটা আসবে উপরে ক্যালকুলেশন করে DU + DW যখন হিসাব করবা ওইটার মধ্যে মানে দুই পাশে হিসাব মিলে কিনা, না মিলে মানে এটা ফলো করে না, আর মিলে তো ফলো করে। মানে আগে তুমি সিম্পল করবা ব্যাপারটাকে, তারপরে তুমি চেষ্টা করবে এটা সলভ করার। কিভাবে ভাইয়া? DU এর ভ্যালুটা দেওয়া আছে, উদ্দীপক থেকে আমার লাগবে কি তাহলে ডেল ডাব্লিউ এর ভ্যালু, ডেল ডাব্লিউ মনে আছে P del V লেখা যায়। তারপর DQ এর ভ্যালুটা আমরা পাবো উদ্দীপক থেকে কিভাবে, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পে পরিণত করা হলো, এই যে দেখো। তো আমার তাহলে এই ব্যাপারটা এমন যে এখানে প্রথমে 30 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটার ছিল, ওয়াটার থেকে আমি আবার 100 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে পরিণত করব, ওই যে ছোটোবেলার কাহিনী। তারপর আবার 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পতে পরিণত করব। তো এখানে টোটাল দুইটাতে আমার কাজের পরিবর্তন আসবে, ওয়াটার থেকে আইস, সরি আইস না, ভ্যাপার, ভ্যাপার থেকে মানে ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার, তারপর ওয়াটার থেকে আবার ভ্যাপার। তো এই দুইটা থেকে আমার কিউ এর মানটা আসবে, প্রথমটুকু আসবে MS ডেল থিটা। এটা তো আর এন্ট্রপির পরিবর্তন না, মানে কেমনে বুঝাই, দেখো ব্যাপার এরকম ছিল যে কিউ এর সূত্র ছিল এরকম, ডেল কিউ = MS ডেল থিটা। এটা ছিল এমন যে যে পরিমাণে টেম্পারেচারের ডিফারেন্স ইন্টু S ইন্টু M, মানে যেটা দেওয়া আছে। তো আপেক্ষিক তাপ দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে পানির আপেক্ষিক তাপ, দেওয়া আছে তোমার 4200। তো কিউ = MS ডেল থিটা, এটা দিয়ে আমার ধরতে পারবো, বাট তুমি যখন এন্ট্রপির হিসাব করবা ডেল S, তখন কিন্তু MS ln T2/T1 এই সূত্র ধরতে হয়। তো খুবই কেয়ারফুলি অ্যান্সার করো। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে এখানে আমি কিউ এর মান বের করতে চাচ্ছি, যে এই পজিশনে ডেল কিউ এর মান বের করতে চাচ্ছি, ডেল ইউ এর মান দেওয়া আছে, ডেল ডাব্লিউ এর মান P del V। তো ডেল কিউ কেমনে বের করবো ভাই, এতটুক থেকে এতটুকুর মধ্যে যে পরিমাণ শক্তি MS ডেল থিটা, আর এখানে MLF এভাবে। তো এখানে এই তো পাই যাবো আমরা MLF না MLV। আচ্ছা, LF হচ্ছে এটা 3.35 × 10⁵। এটা মানে কি, এটা হচ্ছে পানি গলনের জন্য, বরফ গলনের জন্য পানিতে যে পরিণত হয় এটার জন্য যে সুপ্ত তাপ লাগে, মানে আইস থেকে ওয়াটার হওয়ার জন্য। আচ্ছা, তারপরে তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমর্থন করে কিনা, তাহলে এটা করার জন্য যে তাহলে প্রথমে Q = MS ডেল থিটা প্লাস MLV। তো এটাতে আমরা ম্যাথটা করবো, MS ডেল থিটা, ডেল থিটা হচ্ছে পরিবর্তন টেম্পারেচারের, পরিবর্তন দেওয়া আছে, ওই যে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তো করতে হবে পানিকে, তাহলে তো বাষ্পে পরিণত হবে না। তাহলে এখানে থিটা 2 এর মান হচ্ছে 100 আর থিটা 1 এর মান হচ্ছে 30, কারণ 30 থেকে তো শুরু হয়েছে। MLVর মান তো LVর মান তো দেওয়াই আছে। তো আলটিমেটলি কিউ এর মান পাওয়া গেছো। এখন কোশ্চেন হচ্ছে ভাই ডাব্লিউ এর মান P del V এটা কীভাবে বের করবো? P এর মান প্রেশারের মান দেওয়া আছে, এক অ্যাটমসফিয়ারিক প্রেশারের যে 1.01325 × 10⁵ প্যাসকেল।
V2 মাইনাস V1, দেখো ওইখানে উদ্দীপকে V1 V2-র মানটা দেওয়া আছে, এই যে এটা 2 × 10⁻³ মিটার কিউব বাষ্পে পরিণত করব। এখন আগের V1টা কত, ডেল ভি তো বের করতে হবে, তাহলে একটা V2 লাগবে, একটা V1 লাগবে। তো আগের ভিটা হচ্ছে পানির যে পরিমাণে আয়তন, তো পানির ভর দেওয়া আছে, তাহলে পানির আয়তন কিভাবে বের করব, আমরা মনে আছে ρ = m/v, এটা তো v = m/ρ, এই যে v = m/ρ দিয়ে আমরা পানির আগের আয়তনটা বের করবো। তো আলটিমেটলি আয়তন পাবো এবং ডাব্লিউ পাবো। তো আমরা সব কিছু পাই গেছি, কিউ পাই গেছি, ডিইউ ডিডব্লিউ পাই গেছি, সব কিছু যোগ দিব রাইট হ্যান্ড সাইডে। যোগ দিয়ে যদি দেখি যে এটা সমান হয়েছে তাহলে তো হয়েছে, না হলে নাই। তো এটা একটু প্র্যাকটিস করবা, পারবা আশা করি, সোজা ম্যাথ, জাস্ট সূত্র বলে একটু মাথায় রাখতে হয়, এটাই। আচ্ছা একটু সামনে আগে ভাই, বেশি সময় নেই, আমাদের তো ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এদিকে আসে, এই টাইপের একটা ম্যাথ দিবে তোমাকে। তো এটা কিভাবে করব আমরা, তো উদ্দীপক যা যা দেওয়া আছে এটা একটু ভালো মতো পড়বা, এবং এখানে একটা কনসেপ্ট মাথায় রাখবো। এইটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, পরে এটা হচ্ছে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন আবার কি, রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে হচ্ছে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এমন সমষ্ণ প্রসারণের ক্ষেত্রে এখানে মনে রাখবো যে টেম্পারেচারের চেঞ্জ হয় না, এখানে টেম্পারেচারে চেঞ্জ হয়, মানে এখানে টেম্পারেচার দুইটা থাকে, T1, এখানে T2 থাকে। প্রেশার চেঞ্জ হয়, প্রেশার P1, এখানে P2, এখানে P3, এখানে P4। সমষ্ণর যে হিসাবগুলো, সেখানে যদি প্রেশার আর ভলিউমের সম্পর্ক ছিল কীরকম, বয়েলের সূত্র PV = কনস্ট্যান্ট, এই সূত্র দিয়ে আমরা বের করতে পারি সমষ্ণের হিসাবে। বাট রুদ্ধতাপীয় হিসাবে কিন্তু PV = কনস্ট্যান্ট হিসাব করা যাবে না, PV⁴ = কনস্ট্যান্ট, এটা। তো চারটার মধ্যে একটা সম্পর্ক সেট করতে হবে, সম্পর্ক সেট করা সোজা। প্রথমটার জন্য সমষ্ণের সূত্রগুলো বসাবা, সমষ্ণের সূত্র এই যে PV = কনস্ট্যান্ট, তারপর এটা P/T = কনস্ট্যান্ট, তারপর V/T = কনস্ট্যান্ট, ওই যে চার্লসের সূত্র ওগুলোই। আর তার পরবর্তীতে রুদ্ধতাপীয় হিসাবগুলো কেমন, PV⁴ = কনস্ট্যান্ট, ওই যে আমি যে গামার যে সূত্রগুলো লিখছিলাম এইগুলো। এখন দেখো চাইছে কি, আচ্ছা এখানে আরও একটা মানে হিন্টস দেওয়া যে প্রতিটা ধাপে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে 2:1। তো এখানে অ্যাকচুয়ালি ভলিউমের যে রেশিওটা ওটা হচ্ছে 2:1, আর এখানে P1 এর মান দেওয়া। তো এগুলা দিয়ে আমার বের করতে হবে P3-র মান কত। তো কিভাবে বের করা যায় P3-র মান এখানে, তো কি করবা তুমি প্রথমে, তাহলে এখান থেকে এই পর্যন্ত P2-র মান আগে বের করবো। P2-র মান কিভাবে বের করবো, সমষ্ণের হিসাব দিয়ে P2 বের করব। এই যে P1 V1 = কনস্ট্যান্ট যদি হয়, P1 V1 = P2 V2, এই যে। আচ্ছা তো ভাই এখানে P2 বের করতে যাচ্ছেন কেন, কারণ আমি P2 দিয়ে আবার P3 বের করতে চাই, তো P2 লাগবে। এখন V1 V2 কত, V1 V2 দেওয়া নাই, তোমার এই যে সংকোচন প্রসারণ অনুপাত দেওয়া 2:1। তো এই কাহিনী দিয়ে V2 আর V1 এর একটা অনুপাত পাবা, সেটা দিয়ে তুমি বের করবে P2 প্রথমে। আচ্ছা পাইলাম P2, তারপরে কি, তারপরে তুমি এই P2-র সাথে P3 সম্পর্ক বের করবা, যেহেতু এটা রুদ্ধতাপ তার জন্য PV⁴ কনস্ট্যান্ট, এই হিসাবে। এখান থেকেও V2 আর V1 এর এরকম একটা অনুপাত আসবে 2:1, ওইখান থেকে আবার P3 বের করবা। টোটাল আউটলাইনটা যদি বুঝতে পারো তাহলেই হবে, তাহলে তুমি রিল্যাক্সে থাকো। আর যদি তোমার কাছে কঠিন লাগে না, সত্যি বলতে এটা সবার কাছে এরকমই ভাইয়া কঠিন লাগে এই টাইপের ম্যাথগুলো। তো তোমার কাছে কি করতে হবে তাহলে, তুমি জাস্ট মিনিমাম একটু কনসেপ্ট জেনে যাবা, একটু প্র্যাকটিস করবা, তাহলেই হবে। দেখো তারাই বুদ্ধিমান যারা আসলে প্রবলেম নিয়ে বসে থাকে না, প্রবলেমটা সলভ করার চেষ্টা করে অথবা পার্শিয়ালি সলভ করে সামনে আগায় যায়। বসে থাকবো না, আমরা প্র্যাকটিস করে সামনে আগায় যাবো। কিছু বুঝি না বুঝি পরের হিসাব, বুঝার টাইম নেই, পরে মানে বুঝার টাইম নেই আসলেই তো নাই। আচ্ছা তো এখান থেকে যে দেখো প্রথমে সমষ্ণ পদ্ধতিতে আমরা হিসাব করব P2, তার পরবর্তীতে রুদ্ধতাপীয় প্রক্রিয়াতে হিসাব করব। এই যে দেখো এখানে অনুপাত হচ্ছে 2:1, V3 আর V2-র অনুপাত, মানে সবগুলাই মানে পরের অনুপাত, মানে ধরো V2/V1 এটাও 2:1, 2/1 এরকম, এটাও এই যে V3/V2 2:1, 2/1। তো এরকম একটা হিসাব করে আমরা বের করব। আচ্ছা ঠিক আছে, যেটাই হোক, তার পরবর্তীতে এই যে P আর V আর এই P3 আর V3 এটার মধ্যে আবার সম্পর্ক হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মাধ্যমে, এখান থেকে P3 মান পেয়ে যাবা পরে। আচ্ছা লাস্টে এরকম একটা কোশ্চেন পাবা যে আলটিমেটলি কৃতকাজ শূন্য হবে কিনা। তো কৃতকাজ শূন্য হবে কিনা এটা বের করার কি উপায়, মনে আছে আমি ক্লাসের শুরুতে দুইটা সূত্র লিখছিলাম এই পূজার পাশে। তো আবার দেখো এই যে বললাম যে 1 মিনিট দেখো এটা,
তো বোঝার পাশে যে সূত্রগুলো লিখেছিলাম এমন যে একটা ছিল সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ, এই যে ডাব্লিউ ইজ ইকুয়াল এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান। রুদ্ধতাপের প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল এনআর বাই গামা মাইনাস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান বা টি ওয়ান মাইনাস টি টু। এই সূত্র দুইটা তুমি কাজে লাগাবা যে চারটার মধ্যে দুইটা স্টেজে সমষ্ণতে আর দুইটা স্টেজে রুদ্ধতাপীয়তে কাজে লাগে তুমি ডাব্লিউ এর মানগুলো বের করবো। তারপরে কি তো সবগুলোর ক্ষেত্রে আমাদের যা যা লাগবে যে ডাব্লিউ অফ এ বির ক্ষেত্রে হচ্ছে যেহেতু সমষ্ণ প্রক্রিয়া যার কারণে আমার এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, যেহেতু বিসি ধাপে ছিল রুদ্ধতাপীয় প্রক্রিয়া যার কারণে আমি ধরবো এখানে রুদ্ধতাপীয় সূত্রটা মনে রাখবো, রুদ্ধতাপীয় সূত্র তুমি গামা থাকবে এই যে এটা। আর গামা যদি এপারে দাও তুমি এই যে এটা তো ওয়ান মাইনাস গামা লিখছে, আমি লিখি এভাবে গামা মাইনাস ওয়ান, এই টি টু আর টি ওয়ানটা চেঞ্জ করে দিই টি ওয়ান মাইনাস টি টু। আচ্ছা তুমি যেভাবে লেখো না কেন একভাবে লিখলেই হলো। পরে আসি সিরি ধাপে আবার সমষ্ণ, আবার লাস্টের যে ধাপে ওইটাতে আবার রুদ্ধতাপীয়। তো সবগুলো তুমি মান পাবা। অ্যাকচুয়ালি এই যে মানগুলো পাচ্ছি দেখো কোথায় সিরি ধাপের ক্ষেত্রে দেখো মাইনাসে মান, আর ডি এ ধাপে এখানেও দেখো মাইনাসে মান। তো আলটিমেটলি সবগুলো যদি যোগ দাও দেখো পরের দুইটাতে মাইনাসে মান পাবা, মানে এমন একটা মানই আসবে যে প্রথম দুইটা যোগ পরের দুইটা বিয়োগ। আলটিমেটলি তোমার এখানে একটা কৃতকাজ শূন্য হওয়ার কথা ছিল বাট শূন্য হবে না, তো এটাই বলে দিবা লাস্টে যে শূন্য হবে না। এটাও কি এটাও একই কথাই, দেখো আউটলাইনটা ধরাই দিলাম, তোমার একটু প্র্যাকটিস করতে হবে। পরে আর কি আছে, তো এই ম্যাটটা নিজে নিজে করবা। ও তো দক্ষতা বের করতে বলছে, তো দক্ষতা বের করা ওই তো ইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তো তুমি যদি কনফিডেন্ট থাকো যে আমি সূত্রটা জানি তাহলে ম্যাথটা সলভ করা পসিবল। দক্ষতা কীভাবে বের করবো, দেখো টি টু দেওয়া আছে, টি ওয়ান দেওয়া আছে। আচ্ছা আরেকটা মজার ব্যাপার বলি, এই যে গ্রাফটা থাকে তাপগতিবিদ্যায়, এই গ্রাফের মধ্যে টি ওয়ান আর টি টুর মান দেওয়া থাকে, টি থ্রি টি ফোর কিন্তু থাকে না, কারণ সমষ্ণ প্রক্রিয়া দুইটা। সমষ্ণতে তো টেম্পারেচার চেঞ্জ হয় না, সমষ্ণ মানে তাপমাত্রা স্থির, কিন্তু ভি এর মান চারটা, পি এর মান চারটা। এখান থেকে টি টু বাই টি ওয়ান দিয়ে ইটার মান বের করে ফেলবো, এই যে 100% গুণ করে দিলে হয়ে যাবে। ও অনেকে অনেকে আসো যে ক্লাসটা দেখে যে ভাই এগুলো আবার কি, একটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি ম্যাথ, এটা পরীক্ষায় এগুলো আসে। তো কোন ইঞ্জিনের ক্ষেত্রে 500 কেলভিন তাপমাত্রা উচ্চ থেকে 1250 জুল তাপ গ্রহণ করে, তাপ গ্রাহকে 700 জুল তাপ বর্জন করে। ইঞ্জিনের তাপ উৎস এবং তাপ গ্রাহকের উভয় তাপ শক্তির পরিবর্তনের সাপেক্ষে ইঞ্জিনের দক্ষতা 20% বৃদ্ধি করা সম্ভব। আচ্ছা ঠিক আছে, এটা পরের লাইন মনে হয় ঘ নাম্বারের জন্য। ঘ নাম্বারের জন্য চেয়েছে তাপ গ্রাহকের তাপমাত্রা নির্ণয় করো। এখানে দেখো কেমন যেন চেনা চেনা লাগতেছে, তিনটা মান দেওয়া আছে, একটা মান বের করতে বলছে। তাপ উৎসের মান দেওয়া আছে, তাহলে টি ওয়ানের মান, এত তাপ গ্রহণ করে তাহলে এটা মনে কিউ ওয়ানের মান, এত তাপ বর্জন করে এটা মানে কিউ টুর মান, টি টুর মান বের করবো। এ তো হয়ে গেল টি ওয়ান বাই টি টু ইজ ইকুয়াল কিউ ওয়ান বাই কিউ টু, নর্মাল অনুপাত দিয়ে বের হয়ে যাবে, ইনশাল্লাহ পারা যাবে। পরের কোশ্চেন মনে হয় এরকম যে তোমার কিভাবে তুমি 20% দক্ষতা কেমনে বৃদ্ধি করবে। 20% দক্ষতা বৃদ্ধি করার মূল কনসেপ্টটা বলি এরকম যে আমরা জানি ইটা ইজ ইকুয়াল টু ওয়ান মাইনাস টি টু বাই টি ওয়ান। তো দক্ষতা বের করার একটা ওয়ে হচ্ছে যে আইদার আমি এই যে টি টুর মানটা কমাইতে হবে, টি টুর মান কমাইলে কিন্তু টোটাল ভ্যালুটা বেড়ে যায়, অথবা এই নিচের মানটা বাড়াইতে হবে টি ওয়ানের মান। তো এখানে মনে হয় উদ্দীপক যেভাবে করছে মনে হয় তাপ গ্রাহকের শক্তি কমাই দিছে, হ্যাঁ তাপ গ্রাহকের শক্তি কমাই দিলে 20% বৃদ্ধি পাবে। তো তুমি এই কনসেপ্টটা খালি মনে রেখো ভাইয়া যে টি টুর মান কমাইতে হবে অথবা কিউ টুর মান কমাইতে হবে অথবা নিচের মান বাড়াইতে হবে, তাহলে টোটাল যে ক্ষমতা এটা বাড়ে। ফার্দারমোর আমরা আরেকটা দেখি, এই যে এই ম্যাথটাও ভাইয়া খুব ইম্পর্টেন্ট। আসলে যেগুলো আনি ওগুলো তো ইম্পর্টেন্ট হবে, এত ছোট ক্লাসের মধ্যে কি আর আন্দাজে জিনিস আনবো। দুইটি তাপ ইঞ্জিনের 400 কেলভিন এবং আরেকটা হচ্ছে 800 কেলভিন তাপমাত্রার ব্যবধানে কার্যকর করা হয়। তারপরে দুইটারই আপেক্ষিক তাপ দেওয়া আছে, এস এর মান মনে হয় এটাও এস ওয়ান আর এস টুর মান দেওয়া আছে। এখন কোশ্চেন হচ্ছে 10 গ্রাম ভরের একটা কার্যকর পদার্থ ব্যবহার করা হলো, ইঞ্জিনের কোনটা পরিবেশ বান্ধব। তো যেটার এন্ট্রপি কম সেটা পরিবেশ বান্ধব। মনে আছে এন্ট্রপি মানে বিশৃঙ্খলা, তো তুমি এন্ট্রপির মান বের করবা দুইটা ক্ষেত্রে। কিভাবে বের করবো ভাইয়া, এন্ট্রপি বের করবা এইভাবে, কি জানি ছিল সূত্রটা এন্ট্রপির, এই যে পাইছি, এই যে একটু আগে যে বলে আসলাম যে ভুল করা যাবে না, ওই সূত্রটা যে টেম্পারেচারের চেঞ্জ যেখানে যেখানে পাবো এখানে দিব এম এস লন টি টু বাই টি ওয়ান।
m/T1/T2। আচ্ছা, তো এই পজিশনে S1 এর মান দেওয়া আছে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি S2 এর মান বসাবা, দুটো ক্ষেত্রে জাস্ট মান দুটো বের করবা, আর লাস্টে একক ঠিক মতো দিও জুল বার কেলভিন। এই তো হয়ে যাবে। তারপর তাহলে যেটা প্রথম ইঞ্জিনে বিশৃঙ্খলা বেশি, মানে তোমার এন্ট্রপির মান বেশি, তাহলে দ্বিতীয় ইঞ্জিনটা হচ্ছে বেশি পরিবেশ বান্ধব। তারপর লাস্টে আরও কিছু ম্যাথ আছে, ওগুলো একটু দেখে নিবা তুমি, অভ্যাসের বই তো আছেই সামনে। তো মন খারাপ করার কিছু নাই বাচ্চারা, সামনে আসি আমরা। সামনে পরে চ্যাপ্টারে 73 চ্যাপ্টারে কুলম্বের সূত্র এগুলো আমরা মোটামুটি জানি। 1/4πε0 Q1Q2/d², E = F/Q, V = ED। আর এখানে দেখো দুইটা হিসাব, যদি রোধ থাকে এরকম শ্রেণীতে তাহলে দুইটা যোগ করে দিতে হয়, আর যোগ করে মানে শ্রেণী সমবায় কী করতে হয়, যোগ করে দিতে হয়। আর যদি রোধের দুইটা সমান্তরাল সমবায় থাকে তাহলে 1/R1 + 1/R2 এভাবে হিসাব করতে হয়, যেটা পরে চ্যাপ্টারে আছে। বাট এই চ্যাপ্টারে আছে হচ্ছে ক্যাপাসিটরের ক্ষেত্রে বা ধারকত্বের তুল্য ধারকত্ব বের করতে হয়। তো এরকম যদি প্যারালালি দেওয়া থাকে তাহলে তুমি করবা যোগ, এটার উল্টাটা। আর যদি শ্রেণীতে দেওয়া থাকে তাহলে ওই যে 1/C1 + 1/C2 ভেবে করবো। ধারকত্বের সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট ভাইয়া, তুমি এটা অ্যাটেনি হাউ করতে হবে। ধারকত্ব C = Q/V, এটা প্রথম সূত্র। কি হচ্ছে চার্জের পরিমাণ, V হচ্ছে ভোল্টেজ বিভব। আর এটা হচ্ছে চার্জ। তার পরবর্তীতে C = ইপসাইলন K/D, এখানে A/D। ইপসাইলন মানে কি মনে আছে? শূন্য মাধ্যমে তড়িৎ বিদ্যুৎযোগ্যতা। আর D হচ্ছে মাঝখানে ডিস্টেন্স, A হচ্ছে এরিয়া ক্ষেত্রফল। আচ্ছা, আরেকটা আছে সঞ্চিত শক্তি কত ধারকের মধ্যে, U = ½ CV²। C হচ্ছে ধারকত্ব, V হচ্ছে ভোল্টেজ, মানে বিভব কত দেওয়া আছে, ½ × QV। এ তো পারা যাবে আশা করি। এখন এগুলা দিয়ে তোমার ম্যাথগুলো করতে হয় বা ম্যাথ সাজাইতে হয়। চল একটা ম্যাথ দেখলে আর একটু ক্লিয়ার হবে। প্রথমে এই ম্যাথটা দেখি। এখানে একটা ত্রিভুজ দেওয়া থাকবে, এই টাইপের ম্যাথ আসে পরীক্ষায়, সবাই খুবই ভালো মতো করে যাবে এটা। তো প্রথমে কি করা যায়, তো কোশ্চেনটা দেখো যে 2 মিটার বাহু বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজের পি কিউ বিন্দুতে +2 আর -2 দেওয়া। এই যে এখানে পিতে দেওয়া হচ্ছে +2 আর কিউতে দেওয়া হচ্ছে -2। এখন আমি যদি আর বিন্দুতে একটা হিলিয়াম নিউক্লিয়াস রাখি তাহলে সেটা কোন দিকে বল অনুভব করবে। তাহলে এটা দুইভাবে ম্যাথ করা যায়। একটা হচ্ছে এইখানে হিলিয়াম নিউক্লিয়াস তো পজিটিভ, তো প্লাস, এখন প্লাসে প্লাসে হবে বিকর্ষণ, এখানে +2 এখানে প্লাস, তাহলে দুইটার মধ্যবর্তী বিকর্ষণ ফোর্স বের করবো আমি। F = C × Q1Q2/d², যে ডির মান দেওয়া আছে। ডাইরেকশনটা হচ্ছে হিসাব করব, এই বরাবর তার ফোর্স আসবে F। তারপরে এখানে হিলিয়াম নিউক্লিয়াস রাখলে এখানে নেগেটিভ, তাহলে কি করবে, এখানে অ্যাট্রাকশন করবে। অ্যাট্রাকশন করলে তাহলে যাবে কোন দিকে, এদিকে। তাহলে তুমি এখানেও আবার F2 এর মান বের করবা, F1 আর F2, যেহেতু আলটিমেটলি চাইছে কোন দিকে কত বল অনুভব করবে। তাহলে তুমি আগে বের করলা একটা দিয়ে এই F1 এটার জন্য, আর কিউ এর জন্য হচ্ছে F2 এই বরাবর। এখন কি, এখন হচ্ছে তাহলে এদিকে একটা লব্ধি তৈরি হবে। তুমি বলবা যে এদিকে ভিক্টোরিয়ার নিয়ম অনুযায়ী লব্ধিটা বের করে দিব। তাহলে F1 F2 আর এখানে রেজাল্টেন্ট বের করবো। তারপরে এখানে মধ্যবর্তী কোণও বের করতে পারো, ওই যে ভিক্টোরিয়ার নিয়ম অনুযায়ী থিটা বের করে ফেলবো, তো হয়ে যাবে। অনেকে এটা ই দিয়ে করে, ই মানে হচ্ছে প্রাবল্য দিয়ে করে, তো তুমি প্রাবল্য দিয়েও করতে পারো, সমস্যা নেই। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে যেহেতু চার্জের মানই দেওয়া আছে, তাহলে আমার মনে হয় দুইটা চার্জের মানই যেহেতু দেওয়া আছে হিলিয়াম নিউক্লিয়াসের, মানে হিলিয়াম নিউক্লিয়াসের আগে চার্জ বের করে নিব ওইভাবে। বাট এখানে মোস্ট প্রবাবলি এইভাবে কাহিনী করা, যেহেতু হিলিয়াম নিউক্লিয়াসে আমি ধরে নিয়েছি প্লাস, বাট চার্জ কতটা ধরে নেই দেখে কিউ2 মানটা নাই আমার কাছে, যার কারণে এখানে ই দিয়ে করলে আরও হবে, অবশ্যই হবে। তো এখানে পির জন্য ই কত, প্রাবল্য কত, কিউর জন্য প্রাবল্য আবার এইদিকে, দুইটার মূল প্রাবল্য হচ্ছে মাঝ বরাবর চলে যাবে। লাস্টে মেবি এখানে ফোর্স বের করছে। আচ্ছা যাই হোক, এটা পারা যাবে ইনশাল্লাহ, পরে কথায় আসি। ও এই যে দেখো লাস্টে বের করছে একবারে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ, লাস্টে যে কিউ ই দিয়ে গুণ করে দিছে হিলিয়াম নিউক্লিয়াসে। নইলে তুমি একটা কাজই করতে পারো, শুরুতে হিলিয়াম নিউক্লিয়াসের চার্জ বের করতে পারো। তো হিলিয়াম নিউক্লিয়াস হচ্ছে 2 × 1.6 × 10⁻⁹ কুলম্ব। হিলিয়ামের মধ্যবর্তী দুইটা প্রোটন থাকে তার জন্য। পরে কথায় আসি তাহলে। এই বিন্দুতে, ও এটা তুমি নিজে করবা, এটা পারা যাবে। পরে কোশ্চেনে আসি, দেখো এই টাইপের একটা বক্স দিয়ে দিব, হয় ত্রিভুজ দেওয়া থাকবে অথবা চতুর্ভুজ দেওয়া থাকবে। তো চতুর্ভুজে বলবে যে ও বিন্দুতে, ডি বিন্দুতে প্রাবল্য কত, বিভব কত।
তো এটা দেখো, এটা যেটা চাই সেটা বলি, ডি বিন্দুতে প্রাবল্য বের করতে হবে। তো তার জন্য কি করা যায়, আগের যে কনসেপ্ট ওই কনসেপ্ট কাজে লাগাবো। এখানে তিনটার মান দেওয়া আছে, সির মান দেওয়া কত +2, বির মান দেওয়া কত -2, আর এর মান দেওয়া হচ্ছে +2। এখন আমরা সিম্পল ঠান্ডা মাথায় প্রাবল্য বের করতে গেলে এই এ বিন্দুর জন্য ডি বিন্দুতে যে পরিমাণ ই মান আসে ই বের করব। এই যে এইভাবে ই ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু 2/r, এখানে মধ্যবর্তী যে ডিস্টেন্স 2/r স্কোয়ার, এটা দিয়ে আগে এই মানটা বের করবা ই, এটা দিয়ে এই মানটা বের করব ই। এখন আমি ধরে নিব যে ডি বিন্দুতে +1 কুলম আছে, তাহলে আমার জন্য আরো সুবিধা হবে করতে। তাহলে এই বরাবর একটা ফোর্স, এই বরাবর একটা ফোর্স, তাহলে দুইটা ফোর্সের যে রেজাল্টেন্ট সেটা আবার এই যে এই বরাবর চলে যাবে। কিন্তু এই বি বিন্দু তো বাকি আছে, বি বিন্দুর জন্য তাহলে কোন দিকে ফোর্স কাজ করতেছে, এটা +1 এটা -2, তাহলে এই বরাবর চলে যাবে অ্যাট্রাকশনের জন্য। তারপরে তুমি এই যে এটা যে বের করলা লব্ধি, আর এই যে এই বি বিন্দুর জন্য যে প্রাবল্য এই বরাবর, দুইটার মধ্যবর্তী আবার লব্ধি বের করব। তাহলে একটা এদিকে আর একটা এদিকে, দুটো বিয়োগ করে দিলে এই ভেক্টরের নিয়ম অনুযায়ী লব্ধি বের হয়ে যাবে। এভাবে যদি তোমার বিভব দেওয়া থাকে তাহলে কিভাবে বের করবা, বিভব দেওয়া থাকলে কোনো ডাইরেকশনের হিসাব দরকার নেই, বিভবের সূত্র ধরে যোগ বিয়োগ করে দেবো তাহলেই হবে। এখানে মনে বিভব বের করছে কোয়েশ্চেনে দেখলাম, হ্যাঁ এই যে দেখো জাস্ট কিছুই করে নাই, সূত্রটা ধরে যোগ বিয়োগ করে দিব। দ্যাটস মিন এরকম যে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু সি ইন্টু কিউ/আর। তাহলে আবার বলি সূত্রটা দেখো কীরকম, প্রথমে এফ ইজ ইকুয়াল টু সি ইন্টু বা 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। যদি Q1 Q2 দুইটাই দেওয়া থাকে এফ দিয়ে করে ফেলবো। তারপর ই ইজ ইকুয়াল টু F/Q, তাহলে আসবে সি ইন্টু Q/R স্কোয়ার বা ডি স্কোয়ার। আর ভোল্টেজ ভি ইজ ইকুয়াল টু ইডি, ইডি যদি করো দেখো এই সাথে যদি আর গুণ দাও বা ডি গুণ দাও তাহলে একটা আর চলে যাবে, তাহলে সি ইন্টু Q/R। তো ঠান্ডা মাথায় হিসাব করবো এভাবে যে ভেক্টর রাশি, এটা ফোর্স এবং প্রাবল্য দুইটা ভেক্টর রাশি, ভোল্টেজ হচ্ছে স্কেলার রাশি, এটার ক্ষেত্রে কোনো ডাইরেকশন হিসাব করতে হয় না। এই কিউ এর মান যেটা প্লাস দেওয়া প্লাস ধরে ফেলবা, মাইনাস দেওয়া থাকলে মাইনাস ধরে ফেলবা, যেমন এই যে এখানে করছে, এখানে মাইনাস ধরছে কারণ ওই বির মান মাইনাসে ছিল। তো চলে আসি তুল্য ধারকত্ব বের করার ম্যাথে। এটাও সিম্পল হিসাব, দেখো তুমি নিজেই বলতে পারবে। এখন এটাকে আমি কি জন্য বলে আসলাম যে এটা আর এটা পরস্পরের সমান্তরাল আছে, তাহলে দুটো যোগ করে দিবা 5, আর এটা আছে শ্রেণীতে, তাহলে এটা 1/5 প্লাস 1/1, ওইটার আবার ইনভার্স। তো এখানে বেশি পণ্ডিতি করতে গেছে, এত পণ্ডিতি করতে যাওয়ার দরকার নেই। সি ইকুইভ্যালেন্ট এখানে ধরবো 1/5 প্লাস 1/1 হোল ইনভার্স 1, এটা হিসাব করলে যেটা আছে অ্যান্সার। মাইক্রোফ্যারাডে থাকলে মাইক্রোফ্যারাডে, ও সি এ রাখো কিন্তু ফ্যারাডে, এটা একটু খেয়াল রাখো। না মাথা খারাপ করার কিছু নাই, আমাদের শেষ হয়ে যাবে। এখানে আসি যে চিত্র অনুযায়ী ধারকের সঞ্চিত শক্তি পাওয়া গেলে এত, দেখো এটাও একটু ঠান্ডা মাথায় দেখবো, এটা খুব ইম্পর্টেন্ট ম্যাথ। আমার কেন জানি মনে হতেছে এটা দিয়ে দিবে তোমাদের পরীক্ষায়, কেন জানি মনে হচ্ছে, দিয়ে দিলে তো ভালোই। সঞ্চিত শক্তির পরিমাণ দেখো 9.96 × 10⁻⁹ জুল দেওয়া আছে। সঞ্চিত শক্তি কিসের হিসাব মনে আছে না, একটু আগে দেখাই দিলাম, ইউ ইজ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, এই যে এই সূত্রের। আচ্ছা, ধারকত্ব বৃদ্ধি করার কৌশলের জন্য 2 মিলিমিটারের একটা আমি পুরুত্বের এবং 4 বৈদ্যুতিক ধ্রুবকের একটা বস্তু মাঝখানে ব্যবহার করলাম। আচ্ছা ওকে, এখানে নর্মালি ডিস্টেন্স হচ্ছে 2 সেন্টিমিটার, ভোল্টেজ 150 ভোল্ট। ধারকের ক্ষেত্রফল নির্ণয় করো পাতের। তো পাতের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের দেখো অনেকগুলো মান দেওয়াই আছে। পাতের ক্ষেত্রফল কীভাবে বের করব, প্রথমে এই যে ভোল্ট দেওয়া আছে না, তো এই যে ভি এর মান দেওয়া আছে, ইউ এর মান দেওয়া আছে, এখান থেকে সি বের করবা তুমি, ধারকত্বের মানটা বের করব প্রথমে সি। তারপরে মনে আছে একটু আগে একটা সূত্র লিখছিলাম, সি ইজ ইকুয়াল টু ইপসাইলন নট a/d। এখান থেকে এর মানটা লাগবে আমার, এখন ডির মান তো আছে 2 সেন্টিমিটার, সির মান বের করলাম এখান থেকে, ইপসাইলনের মান তো তুমি জানোই মুখস্থ মান 8.854 × 10⁻12। তো এভাবে সুন্দর মতো ঠান্ডা মাথায় বের করবে যে 8.854 × 10⁻12। সির মান বের হয়ে গেল, সির মান পাওয়া হয়ে গেলে তারপরে এই যে সি ইজ ইকুয়াল টু ইপসাইলন a/d,
এটা দিয়ে জাস্ট এ বের করতে হয়, মানে বেসিক্যালি একটা সূত্র দিয়ে আর একটা সূত্রের মধ্যে বসাই দিছি, এই টাইপের ম্যাথ। এইখানেও প্যারা খাওয়ার কিছু নাই, তুমি খালি খেয়াল রাখবো যেন আমার সূত্রটা মনে থাকে, উদ্দীপকে চাইছেটা কি এটা যেন বুঝি, বাসায় একটু প্র্যাকটিস করে যাই, লাস্টে অ্যান্সারটা যেন ঠিকঠাক মতো লিখতে পারি, নিজে লিখি অথবা দেখে লিখি, কোনোভাবে যেন লিখে আসি, জিপে 5 যেন পাই। আচ্ছা, আর কিছু নাই, আর চাও পাও নাই আমার কিছু। তো আর কি, ও লাস্টে একটা ম্যাথ বাকি আছে, তো কোনটা যেন, এই যেটা ধারকত্ব আমি বাড়ছে কি না, এই যে মাঝখানে যদি 2 মিলিমিটার পুরুত্ব এবং 4 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটা বস্তু রাখি, তাহলে মাঝে তোমার বাড়বে কি না ধারকত্বের মান, এটা কিভাবে পারবো ভাইয়া? এটা করার জন্য একটা স্পেশাল সূত্র বসাইতে হবে, এই যে এটা মুখস্থ করে যেও, সি ইজ ইকুয়াল টু ইপসালন কে ইন্টু ডি মাইনাস টি ইন্টু 1/k। এই যে টির মান হচ্ছে পুরুত্বের পরিমাণটা, আর কে হচ্ছে ওই পরবর্তীতে ধ্রুবকের মানটা, আর ডি তো তোমার দেওয়া আছে, আর ইপসালন আর কে এর মান তো তুমি জানোই। তো এই সূত্র বসে আর কি করতে হবে এটাই। তো এই তো চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এগুলাই।